আপনাদের কাছে দোয়া চাওয়া ছাড়া আর কিছু নেই। দোয়া মানে কিন্তু ভোট, দোয়া মানে কিন্তু ভোট। আমরা এসেছি শুধুমাত্র আমার বাবার জন্য দোয়া চাইতে। আমার বাবাকে আপনারা সবাই চিনেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দোয়া চাওয়া মানেই ভোট চাওয়া। তো আমরা এসেছি শুধুই মাত্র দোয়া চাইতে। তো চলিए শুরু করতে हैं। বাড়িতে বাড়িতে যে এখন ফাজলামি আরম্ভ করছে, যাত্রাপালা আরম্ভ করছে। বিএনপি নেতা কর্মীরা দেখুন কাজ দেখুন করতেছে, কি ধান কি উড়ান লাগাইবো। করে কয় আমরা নির্বাচিত হইয়া আমরা সংবিধানে আসবো। আরে হালার করে হালা করে সংবিধানের দেশ চালাইছ না, তোদের মত আমরা খাইছি। সংবিধান ছাড়া 53 বছর আইসেন দেশ চালাইছে, আমাদের দলিল নাই। হ্যাঁ, তারেক রহমান বুঝেছে প্রত্যেকটা বাড়ি একটা করে ফ্যামিলি কার্ড দেবে। ফ্যামিলি কার্ড মানে একটা করে কার্ড তৈরি করে দেবে, সেই কার্ডে 7 থেকে 8 হাজার করে টাকা যতদিন বাঁচি ততদিন প্রত্যেক মাসে মাসে পেয়ে যাবে। 2,500 2,000 করে মাসে টাকা পাবেন আপনাদের মুরব্বীর মতো প্রতি মাসে। এটা ফ্যামিলি কার্ড তারেক রহমান করছে। ফ্যামিলি কার্ডের একটা ব্যবস্থা আছে, ভাতা, সেখানে মাসে মাসে 7,000 করে তারও বেশি পাইতে পারো। আপনারা ধানের শীষে ভোট দিয়ে আমার বাসা উপজেলা নীলফামারী, ওইখানে যাবেন, গিয়ে বলবেন যে এই যে আমি তোমার স্বামীকে ভোট দিছি, এখন এই কার্ডটা করে দাও। আমার এমপি হওয়া তো সহজ হয়ে গেল। কিভাবে? আমাদের একজন বুদ্ধিজীবী, আন্তর্জাতিক মানের একজন বুদ্ধিজীবী জরিপকারী, তিনি জরিপ করছেন জামাতের যে 5% ভোট ছিল ওটা কমতে কমতে প্রায় 2-3% কাছে চলে আসছে, নিচে নামতেছে। এই আন্তর্জাতিক বুদ্ধিজীবী জরিপকারীটা কে মামা? ওরে বাবা, তুই চিনবি তাকে? সে তো খুব অনেক বড় একটা মানুষ, নাম মুখে আনতেও তো একটা লাগে নাকি? না, ওজু যেন তেন। সে হচ্ছে আমাদের সম্মানিত জরিপকারী বুদ্ধিজীবী বিরিয়ানি আলম। তোমার আর এক ভাগিনা? আমার আর এক ভাগিনা বিরিয়ানি আলম। ও কি জরিপ করছে? 5%-এর নিচে চলে আসছে। তাতে করে তো আমার এমপি হওয়াটা সহজ হয়ে গেল। নির্বাচন লাগতেছে না। নির্বাচন একটা আনুষ্ঠানিকতা লাগে রে বাবা, একটা আনুষ্ঠানিকতা লাগে। বাবা, তুমি এমন আলমের কথা বললা, বিরিয়ানি আলম। এই বিরিয়ানি আলম যে দলের পিছে লাগে, যার পক্ষে যায় তার ভরাডুবি কেউ সামলাতে পারে না। মানে কি? সে ডাকসুতে জরিপ করছিল হ্যাঁ, যে শিবিরের ভরাডুবি টের পাচ্ছেন, স্ক্রিনশট দিয়ে রাখুন, আমি টের পাচ্ছি, আর কে কে পাচ্ছেন? তো সবাই মিলে টের পাচ্ছে, কিন্তু সে টের পায় নাই, শিবির ঠিকই পাস করে গেছে। অর্থাৎ যেহেতু তোমাদের কথা কইছে না, জামাতের 5%-এর নিচে নেমে গেছে, মনে রাখো ওটা তোমাদেরকে দিছে। বাস, এটা একটা দল, এটা একটা দল হইলো দল। এটা কেমন দল? যে দলের মধ্যে সাদাবাদ নাই, দর্শক নাই, লুটতরাজ নাই, যে দলের মধ্যে সন্ত্রাস নাই, গাঁজাখোর নাই, মদখোর নাই, এটা দল হইলো? এই দলটারে বহুত আগেই নিষিদ্ধ করে দেওয়া দরকার ছিল। জামাত ইসলাম নাকি বলে মানুষের রক কাটে, রক। গেছিলাম পাওয়ার লোয়ার লেগা, পাওয়ার গেছি, পরে কয় সূরা ইখলাস শুদ্ধ করে শোনান। খাতা কলম মাত্র ধরাই দিছে, কয়েকটা নামাজ পড়ছেন, মানুষের সাথে ভালো ব্যবহার করছেন কয়টা, ভালো কাজ করছেন কয়টা, এটা লেখকে রাখবেন ডেইলি। এটা একটা দল হইল? আহা, বাংলাদেশের মানুষ তোমাকে কপাল বালা। বিএনপি মানেই কি বিশৃঙ্খলা? এমন প্রশ্ন আবারও সামনে এলো জনসমক্ষে। মহান বিজয় দিবস 16 ডিসেম্বর উপলক্ষে সাতক্ষীরা 1 তালা কলারোয়া আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের বক্তব্যের ঠিক আগ মুহূর্তেই প্রকাশ্যে চরম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। আপনার হাদির যে হাদিরকে খুন করার উদ্দেশ্যে গুলি করেছে, তার ব্যাকগ্রাউন্ড দেখেন, তাকে জামিন করাইছে কে? কে তার দুইবার এই করছে? ব্যারিস্টার কায়সার কামাল সহযোগী ছিল, আমি অস্বীকার করব। ব্যারিস্টার কায়সার কামাল, আমি বলি এটা শিশির মনির দুইবার তাকে আপনার জামিন করিয়েছে, এবং শিশির মনির এই কাজগুলো করেছে। আমি কিন্তু দায়িত্ব নিয়ে কথাটা বলছি। শোনা গো আমার। দেখেন, নিজেদের দুর্বলতা, নিজেদের অপরাধ ঢাকার জন্য শিবিরের উপর জামাতের উপর চাপিয়ে দিচ্ছেন তিনি। শিশির মনির নাকি এই যে হত্যাকারী, এই যে আসামি, তাকে নাকি জামিনের ব্যাপারে শিশির মনির ভূমিকা পালন করেছেন, প্রধান আইনজীবী ছিলেন। কি ব্যাকওয়ার্ড টাইপের মহিলা রে ভাই! প্রমাণ দেখেন, এই যে আপনারা কার্ডটা দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে না কায়সার কামাল। কায়সার কামাল কার আইনজীবী? এটা তো বিএনপির সিনিয়র আইনজীবী, বিএনপির আইনজীবীদের নেতা। তিনি হচ্ছেন এই অপরাধীকে মুক্ত করেছেন, আর উনি দায়িত্ব নিয়ে বলছেন যে এখানে নাকি জামাত শিবিরের সেই শিশির মনির তাকে মুক্ত করেছেন। এই হচ্ছে বিএনপির অবস্থা। যখন নিজেদের ব্যর্থতাগুলো সামনে আসে, তখন সেগুলো ঢাকার জন্য তারা জামাত শিবিরের উপর দায় চাপিয়ে দেয়। যেভাবে অতীতে আমরা দেখেছি দায় চাপানোর রাজনীতি, বিএনপি এটা করে, এবং বিএনপিকে কিভাবে বয়কট করবেন সেটা আপনাদের সিদ্ধান্ত।
যারা এরকম বাটপাড়ি করে, যারা এরকম গুজব ছড়ায়, তাদেরকে অবশ্যই বয়কট করতে হবে। এটা নৈতিক দায়িত্ব। জাব্বাসের সাথেও তার কিছু কথোপকথন আছে, সেখানে এরকম বলা যে তুমি ইলেকশন কেন করবা, যে আমি তো পলিসি নির্মাণ করতে চাই। তুমি পলিসি নির্মাণ করবা, তোমার অভিজ্ঞতা আছে কিনা? তুমি তো এখন পর্যন্ত ওয়ার্ড কমিশনারই হও নাই। তখন আমাদের হাতে বলেছিল যে আমি তো ওয়ার্ড কমিশনার হব না, আমি তো এমপি হব, আমি তো ভবিষ্যতে জাতিসংঘেরও সদস্য হব, মহাসচিব হইতে পারি। তার স্বপ্ন কতখানি বড়, তার স্বপ্ন কতখানি বড়, এটা কিন্তু আমাদেরকে একটু চিন্তা করতে হবে। দেখেন আজকে অনেক মায়েদেরকে এখানে আমি কাঁপতে দেখছি। একবার একটা ঘটনা আপনারা দেখেন, নির্বাচনী প্রচারণায় তার উপরে একটা ফ্ল্যাট থেকে ময়লা পানি ফেলা হয়েছে। সে উপরে তাকিয়ে বলছে ফেলেন, আর যতবার ময়লা পানি ফেলেন, কিন্তু আমরা কিন্তু ভোট চাই। আমরা হলে, অন্য কোনো রাজনৈতিক দল হলে আপনারা কি করতেন? আমরা তো কোনো দল সম্পর্কে কোনো মতামত অনলাইন কেন কোনো জায়গায় কিছু কোনোদিন বলতে পারি নাই। আমাদের বিনয়ী হাদি, আমার মনে হলো যে আমার নবীর যে সুন্নাত, সে বলেছে যে ওকে ফেলেন, আরো ময়লা ফেলেন। ময়লা পানি কতবার ফেলবেন? চিন্তা করা যায়, এত লোক, একজন মন্ত্রী মারা গেল তো এত লোক হয় না? ওরে সুবহানাল্লাহ, আরে সর্বনাশ, হাদির মৃত্যুতে এত লোক, আরো আসতেছে লোক, আরো আসতেছে। এদিক তো হাঁটাই জানে, এদিক দিয়ে তো হাঁটাই যায় না। সংসদ ভবনটা পুরা লোকে এলোমেলো হয়ে গেছে। হ্যাঁ, এত লোক, উনার জানা যায় যত মানুষ হয়েছে, এরকম মানুষ আমি দেখছিলাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানা যায়, তারপরে এই প্রথম দেখলাম। হ্যাঁ, এত মানুষ আমি এর আগে দেখি নাই। সবই উপরওয়ালার ইচ্ছা। দেখেন, হাদি কিন্তু কোনো দলের ছিল না, স্বতন্ত্র দাঁড়াইছিল। আর ইনকলাব মঞ্চটা কিন্তু কোনো রাজনৈতিক দল না, কিন্তু এটা উনি আগেই জানাইছে। স্বতন্ত্র প্রার্থী, একজন স্বতন্ত্র প্রার্থীকে কেন টার্গেট করা হইল? এই জন্য টার্গেট করা হয়েছিল যে কোনো দলের হইলে, মনে করেন যদি বিএনপির হইতো বা জামাতের ইসলামের হইতো, বিরাট ভাবে একটা আগুন লাগতো, চারিদিকে একটা প্রতিবাদ উঠতো। এরকম ভয় থেকেই কিন্তু তারা ফার্স্ট টার্গেটটা করছে ওসমান হাদিকে। ওসমান হাদিকে মাইরা দিলে ও স্বতন্ত্র পার্টি, ওর জন্য কেউ বেশি কান্নাকাটি করবে না, চিল্লাচিল্লি করবে না, যে যেমন ভাবে নিজের কাজ চালায়া যাবে। কিন্তু একটা ভয় ঢুকাই দিতে চাইছিল যে হাদিকে মাইরা তারা ভয় ঢুকাই দিল যে অন্যরা যেন নির্বাচনে না যায়। যে ভয়ে দেখেন নারায়ণগঞ্জ থেকে একজন নির্বাচন থেকে সইরে আসছে, এই ভয় থেকেই কিন্তু সইরে আসছে যদ্দূর আমার মনে হয়। এই ভয়টাই তারা ঢুকাইতে চাইছিল যে হাদিকে মাইরা দুমু, বাস শেষ, কোনো কাহিনী নাই। কিন্তু কি দাঁড়াইলো? এমন একটা ঘটনা দাঁড়াইলো, উপরওয়ালা এমন একটা ব্যবস্থা করে দিল, উপরওয়ালা মানুষের ভিতরে রহম ভালোবাসা আইনা দিল। আজকে হাদির জন্য লক্ষ লক্ষ মানুষ সারা দেশ থেকে ছুটে আসছে। হাদির জানা যায়, এটা ভাবা যায়। এখন তারা ভাববে হায় হায়, একটা স্বতন্ত্র প্রার্থীর জন্য এরকম কোন দলের নেতাকে মারলে তাহলে কি দাঁড়াবে? এই ভয়টা কিন্তু এখন ঢুইকা